আচ্ছা, আলোচনায় শুনতেছিলাম যে অনেকের কাছে মনে হয় কঠিন মনে হচ্ছে, তাই না? স্যার একটু তো মনে হবে স্যার। আচ্ছা, কঠিন না, মানে দুনিয়াতে ভালো কোনো জিনিসই সহজ নয়। আ কঠিন, কিন্তু মানে এমন না যে অ্যাচিভেবল না। অ্যাচিভ করা যাবে যদি প্রপার গাইড পাওয়া যায় আরকি, বা আমরা যদি একটু ঠিকঠাক মতো চর্চা করি। তবে আবার খুব বেশি কঠিনও না। ১ম শুনলে মানে অচেনা পথ দূরের মনে হয়। হ্যাঁ? দেখবেন যে সেই পথে ১ বার ২ বার হেঁটে যাওয়া আশা করলে আবার সেই পথটা কিন্তু মানে খুব বেশি কঠিন মনে হয় না। হুম? তো বিষয়টা হচ্ছে সেইটা। তো এখন আমরা যেহেতু শুরু করছি ১ম ২-১ টা দিন আ অমিত স্যারও সঠিকই বলছেন যে ১ম ২-১ টা দিন একটু মনে হলেও আমাদের সহজ হয়ে যাবে। আশা করতেছি ১ টা ২ টা ক্লাস নিলেই বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আরকি। তো আমরা তো গতদিন আমাদের সিএস টা কিভাবে আমরা ইন্টারপ্রিট করি বা ইন্টারপ্রিট করতে হয় সেই জিনিসগুলা তো আমরা আ দেখেছিলাম, তাই না? তো আমরা আজকে একটু আ টিভেটের বেসিক জিনিসগুলা সম্পর্কেই আমরা জানবো। আমি একটু স্ক্রিন শেয়ারটা করে আপনাদের মানে সেশন আমরা শুরু করতেছি। স্ক্রিনটা দেখা গেলে সবাই একটু বলবেন। হ্যাঁ স্যার, দেখা গেছে। ওকে। তাহলে আমরা একটু শুরু করি। আমাদের আ এটা তো এসেছে আমাদের ফার্স্ট মডিউল যেটা ছিল ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিভেট সেক্টর। আ এইটা পড়লে আমাদের যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং টিভেট এই ইসের মানে মডিউলের ১ম যে সেশনটা সেটা হচ্ছে টিভেট টার্মিনোলজিস। তো টিভেট টার্মিনোলজিস গুলা কি সেগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা এই সেশন শেষে আমরা কমন টিভেট টার্মস গুলাকে ডিফাইন করতে পারবো। আমরা ওয়ার্ক প্লেসে আমাদের যে ওয়ার্ক প্লেসে সেখানে টিভেট টার্মিনোলজি গুলা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এই ২ টাই হচ্ছে আমাদের এই সেশনের লার্নিং আউটকাম। তো আপনারা নিশ্চয়ই একটা পিকচার দেখতে পাচ্ছেন এবং সেখানে লেখা দেখতে পাচ্ছেন টিভেট। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে আ টিভেট বলতে আসলে আপনারা কি বোঝেন? বা এই যে টিভেট আমরা করতেছি এটা আপনাদের বুঝার জায়গাটা আসলে কতটুকু বা কোন জায়গাটা? এটার মিনিংস হচ্ছে স্যার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে মিনিং। এখন এখানে আমি যেটা বুঝি যে এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল, আর এডুকেশন এবং ট্রেনিং। এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আরকি। হুম, এখানে যেমন শিক্ষাটাও থাকবে, সাথে ট্রেনিংটাও থাকবে। আর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এই ২ টার মধ্যে স্পেসিফিক কোনো পার্থক্য আছে কিনা এ সম্পর্কে স্যার ধারণা নাই স্যার। আচ্ছা। আ দেখেন টেকনিক্যাল একটা ভার্ব, ভোকেশনালও একটা ভার্ব, এডুকেশনও একটা কি অ্যাডজেক্টিভ না ভার্ব। আবার ট্রেনিং মানে সবগুলাই কিন্তু ক্রিয়াপদ, তাই না? তাহলে এতগুলা ক্রিয়াপদ একসঙ্গে তাহলে প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়ালি হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আর কেউ কোনো কিছু? মানে আমার কথা হচ্ছে যে আ আপনি এখন কোনো ফরমাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার যা ধারণা আছে, আপনি যেটা বোঝেন সেইটাই একেবার চল চলিত ভাষায় বলেন। মানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে যেভাবে বলতে চান সেভাবেই বলেন। কোনো সমস্যা নেই।
স্যার এটা একটা দক্ষতা বোঝায়, মানে যে কোনো বিষয়ে দক্ষতা এবং পরস্পরের সাথে একটা যে ভালো সম্পর্ক গড়ে তোলে সেটাকে করে। ওকে, আচ্ছা। আমরা যদি একটু মানে দেখি যে বাংলাদেশে এটা একটা এডুকেশন, এটা তো নিয়ে কোনো শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে যে টিভেট না, হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা? আমি যদি শুধু এইটুকু বলি যে টিভেট হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা, তাই না? আসলে তো এটা একটা শিক্ষা ব্যবস্থা। এখন এই জি শিক্ষা স্যার। ব্যবস্থা আসলে মানে আমাদেরকে কোন দিকে ইন্ডিকেট করতেছে, কোন দিকে ডিরেক্ট করতেছে, ডিরেকশন দিচ্ছে, বা কোন দিকে আমাদেরকে ধাবিত করতেছে, ডিফারেন্সটা সৃষ্টি করা হচ্ছে ওইখানে। ঠিক আছে, তাহলে টিভেট কেন আলাদা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেন আলাদা, বা মাদ্রাসা বলবো না, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা কেন আলাদা, আবার সাধারণ বা আমরা জেনারেল এডুকেশন বলি সেটা কেন আলাদা, আবার জেনারেল এডুকেশনের ভিতরে বলে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, তাহলে এগুলো সবই তো এক একটা শিক্ষা ব্যবস্থা, তাই না? তো প্রত্যেকের ভিতরে মৌলিক কিছু পার্থক্য আছে। তাহলে শুরুতে যেটা বলতে পারি যে ইজ অ্যান এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মানে এটা একটা এডুকেশন সিস্টেম, একটা টিবেট একটা এডুকেশন সিস্টেম বা শিক্ষা পদ্ধতি। পাশাপাশি বলা হচ্ছে যে এটা একটা প্রশিক্ষণ পদ্ধতিও, যেটা আমাদেরকে নলেজ দেয়, স্কিলস দেয়, কিসের জন্য? এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ফর এমপ্লয়মেন্ট, যে আমাদের কর্মক্ষম করে তোলার জন্য বা কর্মসংস্থান সৃষ্টির জন্য যে প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দরকার, সেইটা এই টিভেট আমাদেরকে প্রোভাইড করে। তাহলে কি, টিভেট তো এককভাবে প্রোভাইড করতে পারে না। কেন প্রোভাইড করে? কারণ ইটস এ সিস্টেম, সিস্টেমটা আমাদেরকে প্রোভাইড করে, এডুকেশন সিস্টেম। ঠিক আছে, পাশাপাশি আমাদেরকে কি করে, আমাদের ভিতরে যে অ্যাটিটিউড আছে, যে মনোভাব আছে, সেইটা ডেভেলপ করে। কিসের জন্য? যে আমরা যেন ওয়ার্ক প্লেসে সেফটি এবং হাইজিন, মানে সেফটি এবং হাইজিনের সঙ্গে কাজ করতে পারি এবং মোর প্রোডাক্টিভিটিটাকে এনশিওর করতে পারি। এই হচ্ছে টিভেটের সংজ্ঞা, যদি আমি অফিসিয়ালি বলি। তাহলে আমি যদি আমার ভাষায় বলি যে টিভেট হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদেরকে মানে একজন প্রশিক্ষণার্থী বা একজন শিক্ষার্থীর ভিতরে আহ, কর্মসংস্থান সৃষ্টির জন্য যে দক্ষতা এবং জ্ঞান দরকার তাই প্রোভাইড করে, বা যে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করে, সেই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় টিবেট। তাহলে কি হয়ে যায় না সংজ্ঞাটা? জি স্যার। ওকে, এবং আমরা কি বলতেছি যে পাশাপাশি এই টিবেট শিক্ষা ব্যবস্থাটা আমাদের অ্যাটিটিউড বা মনোভাবটাকে উন্নত করে, যেন আমরা কর্মসংস্থানে আমাদের নিরাপত্তা, যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বা ওয়াশ মেনটেন করি, এবং আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে যেন আমরা আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, সেটাকে বলা হচ্ছে টিভেট। আর ভাইয়া যেটা বললেন টিভেটে, ওটা হচ্ছে আহ, হচ্ছে আপনার অ্যাব্রোভিয়েশন, যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। ঠিক আছে, এটাকে আমরা, ওটা হচ্ছে অ্যাব্রোভিয়েশন। ঠিক আছে, আর সংজ্ঞা যদি বলি আমরা তাহলে এইভাবে বলতে পারি। সংজ্ঞাটা যেমন তেমন আপনাকে আগে বুঝতে হবে যে টিভেটটা কি, কেন, তার উদ্দেশ্যটা কি। মূল ফোকাস এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের জন্য যে সকল দক্ষতাগুলো দরকার এবং জ্ঞান দরকার, সেইগুলাই হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা আপনাকে প্রদান করে। ওই দুনিয়ার সব পড়ার দরকার নাই, টু দা পয়েন্টে। কেউ যদি ওয়েল্ডিং করতে চায়, যে সে ওয়েল্ডার হবে, তাকে শুধুমাত্র আমরা ওয়েল্ডিংটুকু শেখাবো, যে ওয়েল্ডিংটুক তার ওই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরকার। 6G, তার যদি 3G ওয়েল্ডিং এ পর্যন্ত শেখা লাগে, সে শুধু 3G ওয়েল্ডিংটাই করতে পারবে। তার ওই ইলেকট্রিক মানে ওর সঙ্গে রিলেটেড কিছু কাজ শিখবে, কিন্তু তার আর অন্য কিছু, যে বাংলা জানে না বা ইংলিশ জানে না, সে তো ওয়েল্ডিং করতে পারে। একজন ওয়েল্ডারের তো ইংলিশ জানার দরকার নাই, তার জানা দরকার ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং জানলেই তো হচ্ছে, তাই না? তা বিষয়টা হচ্ছে সেরকম। এই জন্য এটাকে বলা হচ্ছে টিভেট, এবং টিভেটে লো লিটারেসি নিউমারেসি দের জন্য হিউজ সুযোগ আছে আর কি।
এখন একটা টিভেট যদি সিস্টেম হয় তাহলে সেই সিস্টেম থাকা মানে হচ্ছে তার একটা ফ্রেমওয়ার্ক থাকা, তাই না? সেই সিস্টেম থাকা মানে হচ্ছে তার একটা ফ্রেমওয়ার্ক থাকা। তো এই ফ্রেমওয়ার্ককে বলা হচ্ছে এনটিভিকিউএফ ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। যেমন সাধারণ শিক্ষা ব্যবস্থায় আমাদের কি আছে, ক্লাস 1, 2, 3, 4, 5, আমরা বলতেছি যে সে 5-এ জেএসসি দেবে, তারপরে সে 6-এ উঠবে, 6, 7, 8 পড়বে, 8-এ সরি 5-এ পিএসসি, 8-এ জেএসসি দেবে, তারপরে সে 9-এ উঠবে, এসএসসি, এইচএসসি, অনার্স, এরকম একটা স্তর করা আছে, লেভেল করা আছে। তো টিভেট যেহেতু একটা ইন্ডিভিজুয়াল শিক্ষা ব্যবস্থা বা হ্যাঁ এডুকেশন সিস্টেম বলতেছি, তাহলে এরও এরকম কিছু লেভেল লাগবে, কিছু একটা ফ্রেমওয়ার্ক লাগবে। এই এনটিভিকিউএফ হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক, যে টিভেটের ফ্রেমওয়ার্ককে বলা হচ্ছে এনটিভিকিউএফ। এই যে, তাহলে এনটিভিকিউএফ এর সংজ্ঞাটা কি হতে পারে? এনটিভিকিউএফ ইজ এ সেট অফ প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন। তার মানে এনটিভিকিউএফ হচ্ছে কিছু প্রিন্সিপাল, মানে তো আপনারা বোঝেন এই প্রিন্সিপাল মানে কিন্তু অধ্যক্ষ না, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, মূলনীতি। হ্যাঁ মূলনীতি। যে কিছু নীতি থাকবে এবং নির্দেশনা থাকবে, যেটা একজন লার্নারকে গাইড করবে যে তাকে যদি রিকগনিশন পেতে হয় তাহলে তার ভিতরে কোন কোন দক্ষতাগুলো থাকতে হবে, কোন কোন জ্ঞানগুলা থাকতে হবে, এবং ওই রিকগনিশনের জন্য যে পরীক্ষা বা অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট পদ্ধতিটা কি হবে। ঠিক আছে, এইগুলা যেটার ভিতরে থাকে সেটাকে বলা হচ্ছে এনটিভিকিউএফ বা এই ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কের লেভেল হচ্ছে 6টা। মূলত এনটিভিকিউএফ লেভেল হচ্ছে 6টা, 1 to 6, বাংলাদেশে 6টা লেভেলই আছে আমাদের প্রেক্ষাপটে। এছাড়া 2টা আলাদা লেভেল আছে যেটাকে আমরা বলি প্রি ভোকেশনাল লেভেল, যেটাকে বলা হয় প্রিভক 1 এবং প্রিভক 2, বাট দে আর নট এনটিভিকিউএফ লেভেল। আমি আবারও মেনশন করতেছি, আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে এনটিভিকিউএফ লেভেল কয়টা, তাহলে বলতে হবে 6টা। পাশাপাশি বলতে হবে যে আরো 2টা লেভেল আছে, সেটা হচ্ছে প্রিভক 1 এবং প্রিভক 2। ওই 2টা লেভেল হচ্ছে প্রিভক লেভেল, নট এনটিভিকিউএফ লেভেল। ঠিক আছে, এখন এই লেভেলগুলো আমাদেরকে একটু ওই যে আমি গতদিন বলতেছিলাম যে এটা কেন লেভেল 4 হলো, এই জন্য আর কি একটা লেভেল ডেসক্রিপ্টর আছে যেখানে আমাদেরকে করতে হবে। তো এই লেভেল ডেসক্রিপ্টরে যদি আপনারা দেখেন, যে নিচ থেকে যদি আপনারা দেখেন প্রিভক 1 এবং প্রিভক 2, তাদের জব ক্লাসিফিকেশন গুলো আসলে কি হয়। তো এই আপনি যদি এনটিভিকিউএফ অন লেভেল 1 দেখেন তাহলে সেটা হচ্ছে বেসিক ওয়ার্কার, লেভেল 2 ধরলে হচ্ছে বেসিক স্কিলড ওয়ার্কার, 3 ধরলে হচ্ছে সেমি স্কিলড ওয়ার্কার, 4 হচ্ছে স্কিলড ওয়ার্কার, 5 হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার, আর 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার। তো 4 স্কিলড এই মানে বেসিক ওয়ার্কারের আবার আলাদা একটা সংজ্ঞা আছে, বেসিক স্কিলড ওয়ার্কারের একটা সংজ্ঞা আছে, আবার সেমি স্কিলড ওয়ার্কারের একটা সংজ্ঞা আছে, স্কিলড ওয়ার্ক প্রত্যেকটা এই ইসের আবার সংজ্ঞা আছে। তো স্কিলড ওয়ার্কার হচ্ছে তাদেরকে বলা হয়, গতদিন বলছিলাম যে যারা নিজে নিজেকে গাইড করে কাজটা করতে পারে, মানে অন্যের দ্বারা গাইডেড করা লাগে না, যে তুমি এটা করো ওইটা করো সেটা করো এরকম বলা লাগে না, তাকে জাস্ট আউটকাম বা আউটপুট বলে দিলে সে নিজে নিজেকে ডিরেক্ট করে কাজটা করতে পারে, প্লাস সে আরো 2জন লোককে গাইড করতে পারে, এদেরকে বলা হয় স্কিলড ওয়ার্কার। তো আমরা যেটা করতেছি এইটা ওই রকমই, যে একজন মেথড সার্টিফাইড ট্রেনার, তাকে স্কিলড ওয়ার্কার হিসেবেই মানে ট্রিট করা হবে, এবং সে ইন্ডিভিজুয়ালি নিজে নিজেকে গাইড করে কাজটা করতে পারবে। এই জন্য এটা লেভেল 4 ধরা হয়েছে। ঠিক আছে, তো এবং তাহলে প্রিভক 1 এবং 2 কেন? প্রিভক 1 এবং 2টা হচ্ছে মূলত যারা মানে নো লিটারেসি অর লো লিটারেসি, অর্থাৎ অক্ষর জ্ঞান নাই অথবা যেটা আছে খুবই যৎসামান্য,
তাদেরকে এনটিবিকিউএফ লেভেল ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্তিকরণ করার জন্য হচ্ছে প্রিভক 1 এবং 2টা এই ফ্রেমওয়ার্কে আনা হয়েছে। একজন পড়তে পারে না, আপনারা চলতে ফিরতে দেখবেন যে অনেক ওয়ার্কশপ আছে বা মোটরসাইকেল গ্যারেজ আছে, বা গাড়ির গ্যারেজে যদি আপনি যান, গাড়ির মিস্ত্রি, অটোমোটিভ ইঞ্জিন মিস্ত্রিদের, ওরা ওদের কাজটা কিন্তু চমৎকার পারে। মানে আমাদের অনেকের থেকে সার্টিফাইড মোটরসাইকেল সার্ভিসিং যারা করে তাদের থেকে ওরা অনেক ভালো পারে, কিন্তু তাকে যদি আপনি পার্টসের যন্ত্রপাতির নাম বলতে বলেন, ও কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিং নাম বলতে পারবে না। ও লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ভাষায় যেটা পারে সেটাই বলবে, হাতুড়ি বলবে, ঠিক আছে? বা মানে ওই কি বলে আর কি, আমি কি একটা যন্ত্রের নাম বলবো আর কি, যে আমরা যেটাকে সিজেল বলি, ওরা ওইটাকে যেন কি বলে আর কি। যাই হোক, মানে মেন কথা হচ্ছে তারা এই যন্ত্রপাতির নামটা পর্যন্ত কিন্তু সঠিকভাবে হয়তো বলতে পারে না। যেমন প্লাস, আমরাও বলি প্লাসটা লাগবে, কিন্তু এটার নাম তো প্লাস না, এটা তো ইঞ্জিনিয়ারিং ভাষায় নাম বললে বলতে হয় প্লায়ার্স, তাহলে আমরা বলি প্লাস। তো এইরকম কিছু গ্যাপ কিন্তু তার থেকে যায়। তো এই জন্য তাদেরকে এনটিবিকিউএফ লেভেল ফ্রেমওয়ার্কের মূল ধারায় আনার জন্য প্রিভক 1 এবং 2টা হচ্ছে এই ফ্রেমওয়ার্কে আনা হয়েছে আর কি। আর এটা হচ্ছে সাধারণত যে একটা ট্রিকি কোশ্চেন আসে, এই জন্য আলাদাভাবে আইডেন্টিফাই করে দেওয়া যে স্কিল ওয়ার্কার হচ্ছে কোন লেভেলে। তো কোশ্চেনটা এরকম না, আরো অন্যভাবে আসতে পারে, ঠিক আছে? তো এ পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা? টিভেটের মানে বেসিক জায়গাগুলো আমরা বুঝতে পারছি কিনা, যে টিভেট কি, এর ভিতরে ফ্রেমওয়ার্ক মানে কয়টা লেভেল থাকে এবং এই লেভেলগুলোকে কিভাবে কি বলা হয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। টিবেট আর এনটিবিকিউ এর সংজ্ঞা দুটো যদি একটু আরেকবার বলতেন। টিবেট হচ্ছে একটা এডুকেশন সিস্টেম যা হচ্ছে আমাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রোভাইড করে, এটা হচ্ছে টিভেট, ঠিক আছে? আর এটা যেহেতু একটা এডুকেশন সিস্টেম মানে হচ্ছে কয়েকটা লেভেল থাকবে এবং সনদায়নের ব্যবস্থা করতে হবে। তো এই সনদায়নের ব্যবস্থা করার জন্য এবং ওই লেভেলগুলো আইডেন্টিফাই করার জন্য হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে এনটিবিকিউএফ ফ্রেমওয়ার্ক। এই এনটিবিকিউএফ ফ্রেমওয়ার্কটা বা এনটিবিকিউএফ বলবো হচ্ছে সেইটাকে, বা ইটস এ ডকুমেন্ট, ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট বা সেট অফ প্রিন্সিপাল বলতে পারি, সেট অফ প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন, মানে কিছু নীতিমালা এবং নির্দেশনার সমষ্টি, যেটা আমাদের ওই রিকগনিশনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানকে কি বলবো পিকচারাইজ করে, মানে প্রদর্শন করে, যে হ্যাঁ তোমাকে লেভেল 1 কমপ্লিট করতে হলে এই করতে হবে, এই কাজগুলো তোমার জানা লাগবে, এবং কিভাবে আমাকে সনদায়ন দেওয়া হবে সেই নির্দেশনাগুলো এর ভিতরে মানে নির্দেশিত থাকে আর কি। এবং অবশ্যই এটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিড বেস হবে, যেহেতু যে বলছি কর্মসংস্থান দিবে ইন্ডাস্ট্রি, এই কারণে ইন্ডাস্ট্রি ডিফাইন করে দেবে যে আমার কোন কোন দক্ষতা এবং জ্ঞান দরকার ওই কাজের জন্য। এই জন্য এটা হচ্ছে বলা হয় যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মানে ইন্ডাস্ট্রি থেকে যে স্ট্যান্ডার্ডটা আসছে, এই স্ট্যান্ডার্ডগুলো যেখানে বর্ণনা করা থাকে সেটা হচ্ছে এনটিবিকিউএফ। আর এর 6টা লেভেল থাকে, আগেও বলছি প্রিভক 1 এবং 2, আর এখানে সেই লেভেল ডেসক্রিপশন গুলো আছে। দীপঙ্কর, জি স্যার। ঠিক আছে, তাহলে কি আমরা কি একটু সামনে এগোবো? জি স্যার, সামনে আগান, কে যে বলবে তাই wait করতেছি। স্যার কথা তো দুইজন বলছে, আমি আর স্যার বলছে, আর কেউ কোনো কথা বলে না, এটা তো একটু তারপরে একটু না, সাইডে না স্যার। আমি ওয়েট করে থাকি আপনার জন্য যে আপনি বলবেন কিনা হ্যাঁ স্যার আসলে সামনে আগান। তো স্যারও ওয়েট করে থাকে, তাহলে সবাই ওয়েটের মধ্যেই আছে। স্যার আমি দুজন কথা বলেছি স্যার, তাই তো আর কেউই কথা বলতেছে না। না, আমরা তো আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি কোঅর্ডিনেটর, আপনি আমাদের স্যারের পিছনে পিছনে নিয়ে যাবেন। ওকে স্যার, আগান স্যার।
ওকে ওকে, স্যার। যে কোনো একজন বললেই হবে, আর কারো কোনো কোশ্চেন থাকলে তখন তো তারা করবে। তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে অনেকে মানে ঘুমায় যায় আর কি। হ্যাঁ, মানে আসলে সব কয়জন ফোনে কানেক্ট হয়ে যে মনোযোগ দিয়ে শুনতেছে, এটা আমার একটু মানে ইয়ে লাগে আর কি, কারণ যেহেতু কেউ স্যার কোনো কথা না বলে তখন মানে ওই ইয়াটা হয় আর কি। আমার মনে হয় স্যার সবাই বেশি অ্যাটেন্টিভ মনে হচ্ছে স্যার। স্যার এই ফাইন জিনিসগুলা ফাইন। এই জিনিসগুলো হঠাৎ নতুন আসছে তো সবাই মনোযোগ দিচ্ছে, আসলেই তো উদাহরণ দিয়ে বাংলায় যেভাবে স্যার বুঝাই দিচ্ছেন, এই জন্য স্যার ওইভাবে কেউ কোশ্চেন করতেছে না স্যার। আচ্ছা স্যার নোট করতেছে। দেখছেন ফাইন। স্যার, নোটও করতেছে স্যার অনেকে। আর একটা কোশ্চেন ছিল স্যার, এই জি যে বল। স্কিল ওয়ার্কার যেটা আর কি, যেটা যেভাবে বুঝাইলেন ওইটা যদি একটু মানে ছয়টা যে আমাদের ছয়টা আছে লেভেল, এই ছয়টা যদি একটু ওইভাবে বুঝাই দেন তাহলে একটু আর ভালো হইতো মনে করি। ওকে, বেসিক ওয়ার্কার যিনি, সে হচ্ছে ওই যে আমি বলি হচ্ছে হেল্পারের হেল্পার। মানে আপনি গ্যারেজে গেলে দেখতে পাবেন যে উস্তাদ একজন আছে, তার আবার একটা শাগরেদ থাকে। তো ওই উস্তাদ বলে যে স্ক্রুড্রাইভারটা ধরে দে। ওই শাগরেদ আবার ওই যে একেবারে জুনিয়র শাগরেদ, যেটা কয়দিন আগে জয়েন করছে, এখনো যন্ত্রপাতি কেবল চিনছে, ওরে বলে যায় ওই টুলসটা ধরে দে তো। মানে একটা কাজও সে গাইডের বাইরে করতে পারবে না। সেটা হচ্ছে এনটিভিকিউ লেভেল 1। মানে আপনি যতটুকু বলবেন ঠিক ততটুকুই। সেটাকে বলা হয়েছে বেসিক ওয়ার্কার। ঠিক আছে, আর বেসিক স্কিলড ওয়ার্কার হচ্ছে ওই যে উস্তাদের আসল শাগরেদ। মানে সে যন্ত্রপাতিও চেনে, প্লাস হচ্ছে মানে তাকে একবার বলে দিলে কাজটা সে করতে পারে, যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা মানে এটা এইভাবে করো, মানে আমাকে একটু গাইডলাইন দিলে সে মোটামুটি ভাবে করতে পারে আর কি, তাকে স্টেপ গুলা বলে দিলে। আর লেভেল 3 হচ্ছে সেমি স্কিলড ওয়ার্কার। মানে গাইড দেওয়া লাগে, আবার মানে ওই ইয়া যে পূর্ণাঙ্গ গাইড দেওয়ার পরেও ধরেন কাজটা করতে যে তাকে বলা হলো মানে কোনো একটা হলো যে কাজটা আমি যেভাবে গাইড করছি সেভাবে ঠিক করা যাচ্ছে না, তারপরও সে কাজটা করে তুলে নিয়ে আসতে পারবে। একে বলা হয়েছে সেমি স্কিলড ওয়ার্কার। ঠিক আছে, আর স্কিলড ওয়ার্কার তো আগেই বলছি। আর হাইলি স্কিলড ওয়ার্কার বা সুপারভাইজার নিজে তো কাজ করতে পারবেই, আরো 10 জনকে সে গাইড করতে পারবে। সেটা হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার, মানে সে সুপারভাইজারের রোল প্লে করবে। আর মিড লেভেল ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে শুধু কাজ বোঝে না, কাজ করতেও পারে না এরকম না, তার থেকে বেশি কিছু, সে ওই কাজটা কিভাবে করাতে হবে অন্য আরেকজনকে দিয়ে সেইটাও সে বোঝে বা করতে পারে আর কি। জি স্যার, বুঝছি এবার। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার মোবাইলে মনে হয় কথা বলতেছে কারোর সাথে। মাসুল স্যার, তাহলে আমাদের বেসিক ওয়ার্কার হচ্ছে একেবারে জিরো। জিরো জিরো। হ্যাঁ, নতুন আর আসছে বেসিক বোঝেন না, নতুন আসছে না, মাঝে মধ্যে দুই একজন। বেসিক ওয়ার্কার রাইট। যেমন আমরা এখন জিরো স্যার। না, আপনি জিরো হবেন কেন, আপনি সেমি স্কিলড ওয়ার্কার। না না স্যার, এই ইসে মানে এই আমরা যেটা করছি লেভেল 4 মনে করেন, এটা আমরা হ্যাঁ, জিরো, এরপর যখন শিখে যাও সে তখন আমরা হব, সেটা বলছি স্যার। ও ওইভাবে। হ্যাঁ, আমরা হ্যাঁ, লেভেল 4 কমপ্লিট করলে স্কিলড ওয়ার্কার, কিন্তু এই জায়গায় যে ঝামেলাটা হবে দেখেন, লেভেল 2 আর লেভেল 3 এর ক্ষেত্রে বেসিক স্কিলড ওয়ার্কার আর সেমি স্কিলড ওয়ার্কার, সেমি মানে অর্ধেক, আর বেসিক হ্যাঁ, স্কিলড ওয়ার্কার মনে হয় জানো এ তো ভালোই জানে, সেমির চাইতেও বেশি জানে, ঠিক না? মনে এরকম হচ্ছে। দেখে এরকম কিন্তু মনে হয়। ওস্তাদের পরে যিনি এখন আমরা কোন জায়গায়, আমরা তো এখন 4 করতেছি। আমরা 4 করতেছি, তার মানে আমরা এটা কমপ্লিট করলে স্কিলড ওয়ার্কার হব। হ্যাঁ, আমরা বেসিক হয়ে গেছে, তারপর সেমি স্কিলড হয়ে গেছে। এখন হিসাব করলে তো
এখানে একটি কথা আছে হ্যাঁ, কামরুজ্জামান ভাই বলুন। যে ভাইয়া আমরা যে লেভেল যে ফুটবল করতেছি, ঠিক আছে, এটা যেটা আছে যে স্কিল ওয়ার্কার, বিষয়টা হচ্ছে যে লেভেল ফোরটা হচ্ছে যে ম্যাথমেটিক্স গুলোকে আমরা জানতেছি, but আমরা একজন এক সাইডে হচ্ছে এক্সপার্ট, এবং সে ওই এক্সপার্টের উপরে বেস করে লেভেলগুলো কমপ্লিট করতেছে, ঠিক আছে, বাট ওইটার যে প্যাটার্ন, এটা প্যাটার্ন একটু ডিফারেন্ট। এখন শুধু স্কিলের অপেক্ষায়। আচ্ছা, আমি যদি একটু ভালোভাবে উদাহরণ দিয়ে বলি আর কি, ঠিক আছে, যে মানে আমরা তো টুকটাক বাজার সদাই করি, ছোটবেলায় করছি যারা বড় হয়েছে। প্রথম দিকে কিন্তু মানে বাসা থেকে আম্মা লিস্ট করে দিত যে এই 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 নিয়ে আসবি, আমরা যাইতাম নিয়ে চলে আসতাম, কোনোদিন চেক করে দেখি নাই যে ওইটা পচা দিছে না মন্দ দিছে, ভালোটা দিছে, যা দিছে তাই নিয়ে চলে আসছে। বাসা এসে কিন্তু আম্মার বকা শুনছি। আমরা তখন ছিলাম হচ্ছে বেসিক ওয়ার্কার, ঠিক আছে। আর বেসিক স্কিল্ড ওয়ার্কার কখন হয়েছে, লিস্ট করে দিয়েছে বাট ভালোটা বাইসে নিয়ে আসছে, আনার সময় বুদ্ধি খাটায় কইছি যে ভাই এটা পচা, এটা পাল্টাই দাও, তখন হচ্ছে বেসিক স্কিল্ড ওয়ার্কার, ঠিক আছে। আর সেমি স্কিল্ড ওয়ার্কার হচ্ছে তখন যে মানে লিস্টে 5টা দিছে, কিন্তু আমার মনে আছে মানে লিস্ট করতে আমায় ভুলে গেছে যে কাঁচামরিচ আনতে হবে, কাঁচামরিচ লেখে নাই, কিন্তু আম্মা তখন একবার বলছিল যে কাঁচামরিচ তো ফুরাই গেছে, তাহলে আমি ওইটা আবার মনে করে ওই 5টা লিস্টের সঙ্গে কাঁচামরিচটাও নিয়ে আইছি। এটা হচ্ছে সেমি স্কিল্ড ওয়ার্কার, বুঝতে পারছেন। আর স্কিল্ড ওয়ার্কার হচ্ছে, হ্যাঁ স্যার বলছি মানে অল্প দক্ষ কর্মী আর কি যেটা। হ্যাঁ 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 হ্যাঁ। আর স্কিল্ড ওয়ার্কার হচ্ছে আমার খালি কইছে যে বাজার করতে হবে, ঠিক আছে, বাজার করতে হবে, ঘরে নাই এই নাই, বাজার করতে হবে। আপনি যে সুন্দর করে মাছের সঙ্গে মিলায় তরকারি কিনে নিয়ে আসেন, চিংড়ি মাছের সঙ্গে কচুরমুখী ভালো লাগে, বা কচুরলতি কিনে যে চিংড়ি মাছ ভালো হলে একটু ভালো হবে না, সেইভাবে বাজারটা করে নিয়ে আসেন, এটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার। আর হাইলি স্কিল্ড ওয়ার্কার হচ্ছে আপনার বাসায় 50 জন বা 100 জনের অনুষ্ঠান হলো, আপনি বাজার তো করতেই পারেন, আরো 2-4-5 জন বাবুর্চি জোগাড় করে তাদেরকে রান্না করে খাওয়াইতে পারেন, এটা হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার, বুঝতে পারছেন। আর মিড লেভেল ম্যানেজার হচ্ছে তার উপরে পুরো সংসারটা আপনি চালাইতে পারেন, তাহলে তার মানে আমার মা। ম্যানেজার। হ্যাঁ, আপনার আম্মা হচ্ছে মিড লেভেল ম্যানেজার, এই তো বুঝতে পারছেন। হ্যাঁ, এইবার আপনি সব জায়গায় আপনার দক্ষতাটাকে করেন, ঠিক আছে, ম্যাচ করেন। একটি বিষয়, হুম, আমরা হচ্ছে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে লেভেল 4, লেভেল 4 ট্রেনার এন্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে ট্রেনার এন্ড কোনো সংশ্লিষ্ট আছে? সরি, মানে আমরা যে লেভেলটা দিচ্ছি ওই লেভেলের সাথে এইখানে যে লেভেল এর কোনো সম্পৃক্ততা আছে? ডেফিনেটলি আছে। আপনার এই দক্ষতাটা কেন লেভেল 4-এ গেল, তাই না? আবার কিছু কিছু অকুপেশনে দেখবেন যে লেভেল 1 থেকে শুরু হচ্ছে, যেমন আরএসসি লেভেল 1 থেকে শুরু হয়, কিন্তু ইআইএম মানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফর সিভিল কনস্ট্রাকশন সেটা শুরু হয় লেভেল 2 থেকে। কেন? অবশ্যই আছে, কারণ লেভেল 4 বা একজন ট্রেনার যিনি হবেন তাকে ওই যে বললাম যে বাজার নাই বলবো, তাকে বাজার করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি যে টপ সাবজেক্টের ট্রেনার, আপনার অকুপেশন কোনটা? আমার হচ্ছে ডেভেলপার, ডেভেলপার। ও না, আপনি মানে আপনার লেভেল মানে স্কিলস লেভেলটা কোন অকুপেশনে? আচ্ছা, এটা হচ্ছে লেভেল 3, এটা হচ্ছে WBD, যেটা আছে ওয়েব ডিজাইন এন্ড আর হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, ওয়েব ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে লেভেল 3, তাই না? হ্যাঁ, তো লেভেল 3 কেন হলো ওটাতে? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, ধরেন এই অকুপেশনে আপনি যখন মেথোডোলজি লেভেল 4 কমপ্লিট করে ফেলবেন, তখন
আপনাকে, শুধু আপনাকে না, একজন ট্রেনারকে বলা হয় যে ভাই আপনার ম্যানেজার বা আপনার কোঅর্ডিনেটর বা আপনার প্রিন্সিপাল বা আপনার সুপারভাইজার হোয়াটএভার যে হোক না কেন, সে বলে যে ভাই বা স্যার আপনার অমুক দিন থেকে একটা ব্যাচ শুরু করতে হবে। বুঝলেন কথাটা? আপনাকে কি আর কিছু বলে? আচ্ছা, একটা নাম্বার না, থেকে কিছু আমার বলবেন না। বারবার ফোন আসতেছে, 1 মিনিট একটু। হ্যালো, আসসালাম। জি রুমি আপু বলুন। হ্যাঁ হ্যাঁ, পাল্টাতেই পারি। জি, প্রয়োজন হলে পাল্টাবো। হুম, আচ্ছা। ও আচ্ছা। হুম, আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, আমি একটা অনলাইন সেশনে আছি তো, আমি ওটা শেষ করে ফোন দিচ্ছি। ঠিক আছে। হ্যালো, সরি, আসলে ওই আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে 13টা সেন্টারে আর কি, গতকালকে থেকে ট্রেনিং শুরু হয়েছে। ওই সেই সব জায়গায় ট্রেনাররাই আর কি একটু কিছু বিষয় ক্লিয়ার হওয়ার জন্য ফোন দিচ্ছিল। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, কোথায় কোথায় ছিলাম আমরা? লেভেল 4 এর সেশন। লেভেল 4 এর, হ্যাঁ। তা ওই যে যেটা বলতেছিলাম যে আপনাকে কিন্তু আপনার সুপারভাইজার বা ম্যানেজার বলে হচ্ছে যে আপনি জাস্ট আমার অমুক দিন থেকে একটা ব্যাচ শুরু হবে, ওইটার সেশন প্ল্যান কি পড়াবেন না পড়াবেন, সিএস কবে পড়াবেন, সবকিছু কিন্তু আপনি করেন নাকি? ওকে। এই জন্য আপনি স্কিলড ওয়ার্কার। ক্লিয়ার? বুঝতে কি পারছেন? জি স্যার, clear। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, আহ, কেউ যেন হাত উঁচু করতেছে, একটু বলেন, প্রশ্নটা বলেন। হ্যান্ড রাইজ করছেন, নামটা আমি দেখতে পাচ্ছি না। আলামিন নাকি? আর কেউ কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন যিনি? হ্যাঁ, আলামিন, আলামিন কি কিছু বলবেন? স্যার আমার কথা শোনা যাচ্ছে? আলামিন, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ আমরা কিছুই শুনতে পারি নাই। সরি স্যার, আমার হেডফোনের প্রবলেম হয়েছিল। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, আমাদের অকুপেশন তো স্যার এক একজনের এক এক রকম থাকে, যেমন কারোর কেয়ার গিভার থাকে, কারোর হচ্ছে ওয়েব ডিজাইন থাকতে পারে, কারো হচ্ছে ওয়েল্ডার থাকতে পারে। তো সেক্ষেত্রে কি স্যার আমাদের যে লেভেল 4 বা লেভেল 5, এটা কি সবার ক্ষেত্রে সমান থাকবে? জি সবার ক্ষেত্রে সমান থাকবে। মানে বিষয়টা হচ্ছে যেমন আহ, হ্যাঁ বলেন। যেমন ওই যে ভাইয়া করছে হচ্ছে ওয়েব ডিজাইন থেকে, আমরা করছি কেয়ার গেভার থেকে। তো আমাদের দুইজনারই কি হচ্ছে ন্যাশনাল স্কুল যে এটা 4 এবং 5, এটা কি দুইজনেরটাই সমান থাকবে কিনা? ডেফিনেটলি সমান থাকবে, কেন থাকবে না? আচ্ছা, এইখানে আমি একটু এক্সপ্লেন করি। ধরেন আহ, এইটা আমরা বলতেছি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, এটা কিন্তু একটা আলাদা একটা অকুপেশন। এই অকুপেশনটা শুরুই হয়েছে লেভেল 4 থেকে, এটা ম্যাথোডোলজির। আর ওইটা হচ্ছে আপনার স্কিলস পার্ট, মানে টোটাল ডিফারেন্ট দুইটা মানে অকুপেশন। আপনি ইলেকট্রিক্যাল করছেন, ইলেকট্রিক্যাল শুরু হয়েছে হচ্ছে লেভেল 2 থেকে, কথার কথা।
যে ইআইএম সিসি শুরু হয়েছে লেভেল 2 থেকে, আবার ইআইএম লাইট ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে হচ্ছে লেভেল 3 থেকে। তো আপনি যখন যেটা অকুপেশন করবেন সেই অকুপেশনে শুরু থেকে আপনাকে শুরু করতে হবে। এখন ম্যাথোডোলজি একটা সেক্টর এবং কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট হচ্ছে একটা অকুপেশন। তাহলে এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অকুপেশন শুরু হয়েছে লেভেল 4 থেকে। তো আপনার তো 4 থেকে শুরু করতে হবে। আপনি যে স্কিল যেটা করেন না কেন, এই সিবিটিএ তে আপনার 4 থেকেই শুরু। সবাই সিবিটিএ 4 হবেন। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার আমি কেয়ার গিভার কোর্স কমপ্লিট করার পরে লেভেল 3 করার পরে হচ্ছে আমি লেভেল 4 এবং 5 করতেছি। এখন যদি এটার পরে সাপোজ আমি স্যার আবার হচ্ছে ওয়েব ডিজাইন কোর্সটা করতে চাচ্ছি, লেভেল 2 থেকেই কমপ্লিট করলাম, সেক্ষেত্রে কি আমার আবার লেভেল 4 এবং 5 কমপ্লিট করতে হবে কিনা? না না, কেন ভাই, আমি তো আবারও বলতেছি যে আপনি ইলেকট্রিক্যাল করছেন, ইলেকট্রিক্যাল করার পর আবার কেয়ার গিভিং করলেন, তাহলে কি আবার আপনাকে ইলেকট্রিক্যাল করা লাগবে? না স্যার, সেটা করা লাগবে না, কিন্তু রাইট। তাহলে এইটাও ঠিক সেরকম যে আমি তো আবারও বলতেছি যে যেমন ইলেকট্রিক্যাল একটা অকুপেশন, কেয়ার গিভিং একটা অকুপেশন, ওয়েব ডিজাইন একটা অকুপেশন, সেম ভাবে এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট একটা অকুপেশন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। এটা একবারই করলে যথেষ্ট। আপনি এই মেথড বা সিবিটি এর লেভেল 4 আছে, লেভেল 5 আছে, লেভেল 6 আছে, 3টা লেভেল সিবিটি এর। ঠিক আছে? আবার সিবি এর একটা লেভেল, অনলি একটা লেভেল সিবি এর কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, যেটা শুধুমাত্র যে অ্যাসেসর হওয়ার জন্য করে, ওটা শুধুমাত্র লেভেল 4। ওটা 3ও নাই, ওই 5ও নাই, 6ও নাই। তো সিবি একটা অকুপেশন, সিবিটি এন্ড এ একটা অকুপেশন, এগুলা সব আলাদা আলাদা অকুপেশন। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। জি। আর কারো কোনো ডাউট আছে এই বিষয়ে? ওকে, তাহলে আমরা একটু সামনে এগোই। জি স্যার। আচ্ছা, এখন আমরা তো সবকিছুই করি যে, এখন আমরা যে বলি যে দক্ষতা দক্ষতা দক্ষতা, মানে ইয়া করি, স্কিলস মানে হচ্ছে দক্ষতা, তাই তো? তাহলে কম্পিটেন্সি মানে কি, বা কম্পিটেন্সি কি, এটা কি আপনারা জানেন? যে আমরা বলি না যে কম্পিটেন্ট হতে হবে বা নট ইয়েট কম্পিটেন্ট। হ্যাঁ, আপনাদেরকে যে রেজাল্ট দেওয়ার সময় বলছে না লেভেল 1 যে আপনাকে কম্পিটেন্ট ঘোষণা করা হলো। জি স্যার। তাই কম্পিটেন্ট পাইতে গেলে আপনার ভিতরে বলে যে আপনার ভিতরে কম্পিটেন্সি পাওয়া গেছে বলে আপনাকে কম্পিটেন্ট ঘোষণা করা হলো নাকি? তাহলে এই কম্পিটেন্সিটা কি আসলে, আর এই কম্পিটেন্ট কি, বা কম্পিটেন্ট বা কম্পিটেন্সি কি, কেউ কি বলতে পারেন? স্যার দক্ষতা। হ্যাঁ, যেটাই হোক না কেন আর কি, কম্পিটেন্সি মানে কি? কম্পিটেন্সি মানেও তো স্যার দক্ষতা স্যার। স্যার সক্ষমতা। সক্ষমতা। কম্পিটেন্সি মানে সক্ষমতা। দক্ষতার সক্ষমতার ভিতরে একটু পার্থক্য আছে। ঠিক আছে? অ্যাবিলিটি টু পারফর্ম ওয়ার্ক টাস্ক টু দ্য স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড, মানে যে স্ট্যান্ডার্ডটা চাইছে এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অনুসারে কাজটা করতে পারাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি। ঠিক আছে? এটা যদি আমি খুব মানে আমি ভাই, এই জিনিসটা হচ্ছে, মানে আপনি যখন সকালে বাইরে যাবেন বা হোটেলে নাস্তা করতে যাবেন, এই আমাদের লোকাল হোটেলগুলোতে, তখন এই প্রবলেমটা হয়। আপনি নাস্তার অর্ডার দিছেন যে ধরেন পরোটা, ডাল, ডিম ভাজি, ও পরোটা আর ডাল সঙ্গে সঙ্গে দিয়ে যাবে, ডিম ভাজি দিবে হচ্ছে ঠিক আপনার খাওয়া শেষ হওয়ার 2 লুকমা বাকি আছে ঠিক তখন। তাহলে আপনার কি এক্সপেক্টেড অনুসারে জিনিসটা পাওয়া হলো? নিশ্চয়ই না।
কারণ মেজাজটাও খারাপ হয়। আবার আপনি ডিমে লবণ দিতে বারণ করছেন, সে আরো আপনার ডিমে বেশি লবণ দিছে। তা এই যে পোস্ট করতে বলছেন, সে পোস্ট ঠিকই করছে, কিন্তু মানে ওই মামলেটের মতো করে। তো এই জিনিসগুলা যে এক্সপেক্টেড অনুসারে, তো আপনার এক্সপেক্টেড অনুসারে আহ, কাজটা করতে পারার যে সক্ষমতা, সেটাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি। কারণ দেখেন, আপনি যখন লেভেল ওয়ানের অ্যাসেসমেন্ট দিয়েছেন বা লেভেল স্কিলস লেভেল অ্যাসেসমেন্ট দিয়েছেন, আপনাকে একটা জব শিট এবং একটা স্পেসিফিকেশন শিট দিয়ে দিছে। ওই জব শিট এবং স্পেসিফিকেশন শিটে কিন্তু এক্সপেক্টেড স্ট্যান্ডার্ডটা বলে দেওয়া আছে যে আপনাকে এইভাবে জবটা করতে হবে, এই জিনিসগুলো জবে থাকতে হবে। তার মানে ওইটা হচ্ছে এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড। তো সেইটা অনুসারে যখন আপনি কাজ করতে পারছেন, তখন অ্যাসেসর ধরে নিয়েছে আপনার ভিতরে কম্পিটেন্সি আছে এবং আপনাকে কম্পিটেন্ট ঘোষণা করছে। তো শুধু কাজটা করতে পারলে হবে না, এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অনুসারে কাজটা করতে পারতে হবে। আমার মতো করে করতে পারলে হবে না। অবশ্য কাজটা আমি আমার মতো করে করব, আমার পদ্ধতিতে করব বা আমার ওয়েতে করব, বাট সেটা এক্সপেক্টেড, মানে স্ট্যান্ডার্ড হতে হবে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে কম্পিটেন্সি। এর একটা অফিসিয়াল সংজ্ঞা আছে। অফিসিয়াল সংজ্ঞাটা হচ্ছে এইটা, যে কম্পিটেন্সিস রেফার টু দ্য মেজারেবল অর অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড হুইচ আর ক্রিটিক্যাল টু সাকসেসফুল জব পারফরমেন্স। কম্পিটেন্সি সেইটাকে বলা হয় যে যেটাকে মেজার করা যাবে অর অবজার্ভ করতে পারতে হবে। আপনার শুধু সক্ষমতা থাকলে হবে না, সেই সক্ষমতাকে মেজার করতে পারতে হবে, অবজার্ভ করতে পারতে হবে। এবং মানে এই ওইটাকে কি বলা হচ্ছে, যে এইটা আমি বললাম, এটাকে মূলত 3টা প্যারামিটারে ভাগ করা হয়। যে ওই কাজটা করার জন্য আপনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মনোভাব, এই 3টা জিনিসের কম্বিনেশন থাকতে হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে আপনার কম্পিটেন্সিস। ঠিক আছে? তাহলে আপনার ভিতরে কি কি থাকতে হবে, যে ও একটা কাজ স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অনুসারে করার জন্য ও প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মনোভাব, এই 3টা জিনিস যখন একত্রিতভাবে থাকবে এবং আপনি ওই কাজটা করতে পারবেন, তখন বলা হবে যে আপনার ভিতরে ওই কাজের কম্পিটেন্সিটা আছে। সেটা অবশ্যই মেজারেবল এবং অবজারভেবল হতে হবে। ঠিক আছে? তাহলে কম্পিটেন্সির প্যারামিটার কয়টা বা এলিমেন্ট কয়টা? 3টা। 3টা। কি কি? নলেজ, নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। রাইট। এটা কিন্তু প্রায় কোশ্চেন আসে যে কম্পিটেন্সির এলিমেন্ট কয়টা। হ্যাঁ, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। এবং পরবর্তীতে আমাদের এই নলেজ, স্কিল, অ্যাটিটিউড নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু আছে। ঠিক আছে? তাহলে আসেন নলেজটা কি একটু দেখি। নলেজ হচ্ছে ওই কাজটা করার জন্য প্রয়োজনীয় থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। ওই যে যেটা বলি যে ডিম ভাজতে হবে, বা ডিম ভাজার জন্য যে তেল দরকার, এই যে আমি জানি যে তেল দিয়ে ডিম ভাজতে হয়, এইটা হচ্ছে আমার নলেজ। ঠিক আছে? এটা হচ্ছে আমার নলেজ। স্কিলসটা কি? ডিমটা ভাজতে পারা, যেন ওই ডিম ভাজার সময় তেল যেন বেশি দিয়ে না ফেলি, অথবা মানে ডিমের পাত্রটা যেন বেশি গরম, মানে ওভারহিট হয়ে ডিম ছাড়া মাত্র যেন পুড়ে না যায়। এই যে যে কাজটা করতে পারা ওইভাবে পারফেক্টলি। লবণ দিতে হয় জানি, ডিমে লবণ দিতে হয়, কিন্তু লবণ দেওয়ার সময় এত লবণ দিলাম যে পুড়ে গেল, মানে লবণে গাল পুড়ে গেল, তাহলে তো সমস্যা, তাহলে তো আপনার ভিতরে দক্ষতাটা হলো না। ওই পরিমাপটা বোঝা। এখন ওই যে রান্নার ক্ষেত্রে বিশেষ করে রান্নার রেসিপি বা যে সময় দেখবেন যে লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো। তো এই পরিমাণ মতোটা কি? এইটা তো আপনার দক্ষতা, এটা তো নলেজ হতে পারে না যে ওইটা পরিমাণ মতো দেওয়া। যে উপযুক্ত সময় পর্যন্ত সিদ্ধ করুন, যে যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। আরে ভাই, সেই যতক্ষণটা কতক্ষণ? এটা কিন্তু দক্ষতা। তেল নুন ঝাল দিয়ে রান্না করতে এটা সবাই জানে, কিন্তু রান্নায় স্বাদ আনতে পারে কয়জন? ওই স্বাদ আনাটা কিন্তু দক্ষতা। ঠিক আছে? তাহলে নলেজ কি এবং স্কিল কি বুঝতে পারছি? ক্যাপাসিটি টু পারফর্ম অ্যাক্ট, এটাকে বলা হয় হচ্ছে স্কিল।
আর অ্যাটিটিউড কি? কাজটা করার সঠিক মনোভাব থাকা, সঠিকভাবে কাজটা করার মনোভাব থাকা, এটা হচ্ছে অ্যাটিটিউড। বউতে রান্ধে ভালো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে বেলা 10টার সময়, নাস্তা খুব ভালো বানায় কিন্তু ঘুম থেকে ওঠে বেলা 10টার সময়, তাহলে কি লাভ হলো? তা তোর হলো না স্যার। মানে ভালো রাঁধতে পারে লাভ কি, তাই না? তা দক্ষতা এবং যোগ মানে জ্ঞান থাকার পরেও, কর্মদক্ষতা এবং জ্ঞান থাকার পরেও তার সেই কাজটা করার মানসিকতা থাকতে হবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড। ঠিক আছে, সঠিকভাবে কাজটা করার মানসিকতাটা থাকতে হবে, দ্যাটস কল অ্যাটিটিউড। তাহলে এই তিনটা সংজ্ঞা কি আমরা এখন পারবো, কি মনে হয়? জি স্যার। জি স্যার। তাহলে নলেজ হচ্ছে ওই কাজটা করার প্রয়োজনীয় তথ্য বা জ্ঞান, হ্যাঁ। আর দক্ষতা কি? ওই কাজটা পারফেক্টলি করতে পারা, সেটা হচ্ছে দক্ষতা। আর অ্যাটিটিউড কি? কাজটা করতে পারার, সঠিকভাবে কাজটা করার মনোভাব বা মানসিকতা, সেটা হচ্ছে অ্যাটিটিউড। আর আমরা বলি হচ্ছে উইদাউট অ্যাটিটিউড দেয়ার ইজ নো ভ্যালু নলেজ অ্যান্ড স্কিল। আপনার যতই জ্ঞান থাক না কেন, দক্ষতা থাক না কেন, কাজটা সঠিকভাবে করার মনোভাব না থাকলে ও দক্ষতা এবং জ্ঞান কোনো কাজ লাগে না। ঠিক আছে, অ্যাটিটিউড কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবার এই তিনটাকে যদি আমরা একটু আমাদের বডির সঙ্গে মিলাই, তাহলে নলেজ থাকে হচ্ছে মাথায় বা জ্ঞান, মানে মাথায় থাকে হচ্ছে জ্ঞান, ব্রেনে। দক্ষতা থাকে হাতে, যেহেতু হাত দিয়ে আমরা কাজটা করি। আর অ্যাটিটিউড থাকে হচ্ছে হৃদয়ে বা মনে, তাই না? তাহলে তিনটা কিন্তু আমাদের এই তিন জায়গার সঙ্গে কানেক্টেড। আর এই তিনটাকে আপনি একটা ইসে দেবেন, ব্লেন্ড করবেন আপনার ভিতরে। আপনি যদি একটা এরকম ব্লেন্ডার হন, তাহলে আপনার ভিতরে নলেজ এবং স্কিল এবং অ্যাটিটিউড দিয়ে একটা শেক করলে বা ঝাঁকি দিলে এই কম্পিটেন্সি বের হলো। কম্পিটেন্সিটা একটা জুস, এই তিনটা ইনগ্রিডিয়েন্টসের মিশ্রিত জুস হচ্ছে কম্পিটেন্সি। তার মানে তিনটাই সমানতালে থাকতে হবে। হ্যাঁ, আপনার যেমন নলেজ থাকতে হবে, সেরকম স্কিল থাকতে হবে, সেটা আবার করার মানসিকতাও থাকতে হবে। তিনটার কম্বিনেশনই হচ্ছে কম্পিটেন্সি। এই অ্যাটিটিউড, আমরা যে এতক্ষণ অ্যাটিটিউড পড়লাম, এই অ্যাটিটিউডের মূলত চারটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে অ্যাফেক্টিভ, একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে কনেটিভ, আর একটা হচ্ছে ইভ্যালুয়েটিভ। ঠিক আছে, এটা আমরা জাস্ট জেনে রাখি, এটা আমরা আর বেশি ডিপলি ঢুকবো না আর কি। হ্যাঁ, এখন আমরা ওই যে কম্পিটেন্সি পড়ছিলাম না, মানে গতকালকে সিএস দেখলাম না, সেই সিএস এর ভিতরে আমাদের কিন্তু ইউনিট অফ কম্পিটেন্সি ছিল। তো এই ইউনিট অফ কম্পিটেন্সি, আমাদের কম্পিটেন্সি গুলা ডেসক্রাইব করা থাকে, মানে আমরা যে আমাদের ভিতরে একটা লেভেল বা একটা স্কিল বা দক্ষতা অর্জন করার জন্য কি কি কম্পিটেন্সি থাকা লাগবে, তার একটা বর্ণনা করা থাকে হচ্ছে আমাদের ওই সিএস এর ভিতরে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে, রাইট? এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে আমাদের এই কম্পিটেন্সি গুলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কোন কোন ধরনের কম্পিটেন্সি থাকা লাগবে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আর ওই কম্পিটেন্সি গুলা যেখানে, হ্যাঁ আমরা তো দুটো দেখছি, একটা আছে সেক্টর কম্পিটেন্সি আর একটা আছে অকুপেশনাল কম্পিটেন্সি। রাইট, কিন্তু ওইটা ম্যাথোডোলজির ক্ষেত্রে ওই দুইটা। আর মানে স্কিলস এর ক্ষেত্রে বা স্কিলস পার্টে যে আপনার তিন ধরনের কম্পিটেন্সি আর কি ডিফাইন করা হয় আর কি। হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন। একটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সিস, যার ভিতরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক কনসেপ্ট, এনভায়রনমেন্ট, এইগুলা বর্ণনা করা থাকে। আমি যে সাবজেক্টেই পড়ি না কেন বা যাই যেটাতে প্রশিক্ষণ নিতে যাই না কেন, আমাকে বলতে পারতে হবে, মানে ভাষা বুঝতে পারতে হবে। বলতে পারা যেমন তেমন, ভাষা বুঝতে পারা,
যে আমাকে আমি বাংলা ভাষা বুঝি, বাংলা হতে হবে, এই বাংলা ভাষা। নিউমেরিক্যাল অ্যাটলিস্ট 1 2 3 গুনতে পারি, 2 4 5 যোগ করতে পারি, এরকম কনসেপ্ট থাকতে হবে, এনভায়রনমেন্ট থাকতে হবে। এটা সকলের জন্য সমান, মানে যে সেক্টরেরই হোক না কেন, যে অকুপেশনেরই হোক না কেন, এটা সকলের জন্য সমান। সেক্টর স্পেসিফিক হচ্ছে ওই সেক্টরাল, যেমন সেক্টর বলছি যে কেয়ার গিভিংটা হচ্ছে ইনফর্মাল সেক্টর বলি, ইলেকট্রিক্যাল ইআইএম ফর কনস্ট্রাকশন বা সিভিল, এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের। তাহলে ওই কনস্ট্রাকশন সেক্টরের বেসিক কিছু জিনিস আমাকে জানতে হবে। যেমন আমি আইটি সেক্টরে যদি হয়, যেন ওয়েব ডিজাইন, আইটি সেক্টরে কতগুলো অকুপেশন আছে, অনেক। কম্পিউটার অপারেশন আছে, তারপরে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইন আছে। তো এরা যে সেক্টরের হোক না কেন, কম্পিউটার তাকে চালাইতে পারতে হবে। এটা কি কমন, সেক্টরাল কমন না? জি স্যার। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে কি, বা ইলেকট্রিক্যালের যে করতেছে, তাকে কি কম্পিউটার চালাইতে পারতে হবে? না স্যার। কিন্তু তাকে তো ভাষা বুঝতে হবে, গণনা করতে পারতে হবে। অবশ্যই স্যার। আবার এই কম্পিউটারে যে পড়তেছে, তাকে তো গণনা করতে পারতে হবে, ভাষা বুঝতে পারতে হবে। স্যার। তাহলে জেনারিক হচ্ছে সবার, কিন্তু সেক্টর হচ্ছে সেক্টর ওয়াইজ। কেয়ার গিভিং এ যে আছেন, তার কম্পিউটার চালানো পারা লাগবে না, আবার ওই যে প্লায়ার্স চালানোর দরকার নাই, ঠিক আছে, মানে প্লায়ার্স ইউজ করারও দরকার নাই। কিন্তু জেনারেল কেয়ার গিভিং বলি, আর কেয়ার গিভিং ফর এল্ডারলি, কেয়ার গিভিং ফর ওই যে আরো কি কি আছে যেন, অডলার নাকি, তো যেটাই হোক না কেন, প্রেসক্রিপশন কিন্তু সবাইকেই পড়া লাগবে নাকি? জি স্যার। ইনজেকশন কিন্তু সকলকেই পুশ করা লাগবে। হ্যাঁ অবশ্যই স্যার। তাহলে এগুলা সেক্টরাল না? জি। এগুলা সেক্টরাল। তাহলে জেনারিক কম্পিটেন্সিস, সেক্টরাল কম্পিটেন্সিস। সেক্টরাল কম্পিটেন্সিস ওই সেক্টর সম্পর্কে আমাদেরকে নলেজ এবং দক্ষতা দেয়, যেটা ওই সেক্টরে যারাই কাজ করুক না কেন সকলেরই জানা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এইবার আসেন অকুপেশনাল স্পেসিফিক। অকুপেশনাল স্পেসিফিকেশনটা হচ্ছে একদম ওই রিলেটেড, একেবারে কোর। যেমন কম্পিউটার অপারেশনালের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানা লাগবে, কিন্তু গ্রাফিক্স ডিজাইনার কিন্তু এই তিনটা না জানলেও চলবে, সে জানবে ইলাস্ট্রেটর, ফটোশপ। আবার এই কম্পিউটার অপারেশনালের কিন্তু ওই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানলেই হবে, ফটোশপ, ইলাস্ট্রেটর না জানলেও হবে নাকি? বা ইলেকট্রিক্যালে যে আছে, ধরেন কনস্ট্রাকশন সেক্টরে যদি ধরি, কনস্ট্রাকশন সেক্টরে ইলেকট্রিক্যাল আছে, প্লাম্বিং আছে, মেশন আছে। এখন ওই প্লাম্বিং এ যে পড়ে, তার কি তার জয়েন্ট শেখার দরকার আছে? না স্যার। দরকার নেই। আবার ইলেকট্রিক্যালে যে পড়ে, তার কি ওই পাইপ জোড়ানোর শেখার দরকার আছে? দরকার নাই। তাহলে যে যে অকুপেশনে কাজ করতেছে, তার সেই অকুপেশনের কোর কম্পিটেন্সিস গুলা হচ্ছে এর ভিতরে বর্ণনা করা থাকে। ক্লিয়ার? তাহলে কম্পিটেন্সি কয় প্রকার? 3 প্রকার স্যার। হ্যাঁ, জেনারিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক বা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস, আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিস বা কোর কম্পিটেন্সিস বলি। এবং তিনটার পার্থক্য কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? যাদের কাছে ক্লিয়ার হয়েছে তারা একটু হাত উঁচু করেন। দুইটা পাইছি, বাকিদের কাছে কি ক্লিয়ার হয়নি? আশিস দা, ক্লিয়ার হয়নি? স্যার ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি। তা হাত জাগান না কেন আশিস স্যার? আমি মানে একটু লিখতেছিলাম তো, ওইটা আর কি, সেজন্য আর কি হাত জাগানো হয়। স্যার দেখলেন স্যার, সবাই খুব অ্যাক্টিভ, অ্যাটেনটিভ হয়ে একদম। খুব ভালো লাগলো, এবং এই অ্যাটেনটিভটা যেন শেষ পর্যন্ত ধরে রাখতে পারি, সেটাই হচ্ছে মানে আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, ওকে। তাহলে আজকে সেশন আমরা এখানে শেষ করতে চাচ্ছি। যে পর্যন্ত আমরা পড়লাম, আমরা যদি একটু রিভিউ করি, তাহলে আমরা শুরুতে দেখলাম হচ্ছে আমাদের কি দেখলাম,
একটু মনে করাই দেন তো, মনে পড়তেছে না ঠিকভাবে। টিবেট স্যার, টিবেট। রাইট। আমরা দেখলাম যে টার্মিনোলজির ভিতরে একটা প্রথম এবং প্রধান শব্দ আছে টিভেট। আমরা এবং টিভেট করতে করতে গলা শুকাই ফেলছি। তো সেই টিভেটটা কি আসলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। সেটা দেখতে যে দেখলাম যে এটা আসলে মূলত একটা এডুকেশন সিস্টেম যা আমাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করে। এটাই হচ্ছে টিভেট। এই টিভেট যেহেতু একটা এডুকেশন সিস্টেম, এর একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে এনটিভিকিউএফ। এই এনটিভিকিউএফ ফ্রেমওয়ার্কটাকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে যে ইটস এ সেট অফ প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন, তাই না? যেখানে আমাদের এই লেভেল অনুসারে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য কি বা প্রয়োজনীয় লেভেল অনুসারে সনদ অর্জনের জন্য বা সার্টিফিকেট অ্যাচিভ করার জন্য কি কম্পিটেন্সিস আমার ভিতরে থাকা লাগবে সেটা তার ভিতরে বর্ণনা থাকে, এবং কিভাবে অ্যাসেসমেন্ট হবে সেটাও তার ভিতরে বর্ণনা করা থাকে, এবং আমি কিভাবে নিবন্ধিত হব সেটাও তার ভিতরে বর্ণনা করা থাকে। তার মানে এই যে এনএসডিতে আমরা রেজিস্ট্রেশন করছি, অ্যাসেসমেন্ট হয়েছে, এবং যে অ্যাসেসমেন্টের সময় আমি যে যে কাজগুলো করছি সবগুলোই এই টোটাল কার্যক্রমটাকে বলা হয়েছে এনটিভিকিউএফ। ঠিক আছে? জি স্যার। এবং সেখানে এসে আমরা দেখলাম যে এনটিভিকিউএফ এর হচ্ছে 6টা ফ্রেমওয়ার্ক আছে বা 6টা লেভেল, তাই না? লেভেল 1 টু লেভেল 6। এছাড়া আরো 2টা লেভেল আছে যেটাকে আমরা বলি প্রিভক 1 এবং প্রিভক 2। এরপরে আমরা প্রত্যেকটা লেভেলের একটু বেসিক গুলা জানার চেষ্টা করছি যে কোন লেভেলের কাজ কি। এরপরে আমরা চলে আসলাম কম্পিটেন্সিতে, যে কম্পিটেন্সি কাকে বলে বা কম্পিটেন্সির সংজ্ঞাটা। কম্পিটেন্সির সংজ্ঞাতে এসে আমরা দেখলাম যে কম্পিটেন্সি তাহাকেই বলে যে এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অনুসারে প্রপারলি কাজটা করতে পারে, সেটাকে মানে সহজ ভাষায় কম্পিটেন্সি বলে। এখন অফিসিয়াল ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে কম্পিটেন্সি রেফার টু দ্য মেজারেবল অ্যান্ড অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড হুইচ ক্রিটিক্যাল টু দ্য ট্রেনিস পারফরমেন্স। নাকি যে একজন ট্রেনি বা প্রশিক্ষণার্থীর ভিতরে যে অবজারভেবল নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড আছে ওই কাজটা পূর্ণাঙ্গরূপে সম্পাদন করার জন্য এর সমন্বিত জিনিসটাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি। এখন নলেজ কাকে বলে? যে ওই কাজটা করার জন্য তার প্রয়োজনীয় দক্ষতাটাকে বলা হয় নলেজ। ওই কাজটা স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অনুসারে করতে পারাটাকে বলা হয় হচ্ছে দক্ষতা বা স্কিল। আর এইটা ঠিকঠাক মতো করার মনোভাবটাকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড। আর এই তিনটার প্রপার সমন্বয় যখন ঘটে তখনই আমরা ধরে নিই কম্পিটেন্সি। তার ভিতরে কম্পিটেন্সি আছে, তখন তাকে কম্পিটেন্ট করি। জি স্যার। এরপরে এসে দেখলাম যে কম্পিটেন্সি হচ্ছে মূলত 3 প্রকার টাইপ অফ কম্পিটেন্সি। যদি আমরা বলি তাহলে কম্পিটেন্সিস 3 প্রকার: জেনারিক কম্পিটেন্সিস, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস এবং অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিস। এই ছিল মোটা দাগে আজকে আমাদের আলোচনার বিষয়গুলা। এ পর্যন্ত কারোর কোনো জিজ্ঞাসা, মতামত বা কোনো কিছু আছে কিনা? আলামিন বলেন। না, রাশেদুল নাকি আলামিন? কারোর কোনো? হ্যাঁ, মানে আমার এই সম্পর্কে প্রথমে এখন আছে কি আমাদের যেটা দেখাইছেন এটা কি আমরা কি পাবো স্যার? জি, এটা পাবেন হচ্ছে মানে কি যেন বলে যে ওই ফার্স্ট ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এটা শেষ হওয়ার পর, কারণ আমার এই এক প্রেজেন্টেশনের টোটালটা কভার করা শেষ হওয়ার পর এটার পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেব। যে মাসুদুল ইসলাম, ওলিয়ার রহমান, আপনারা কি কিছু বলবেন? স্যার ওই আগে হাত তুলছি সেই হাত আর নামাই নাই আর কি, সরি স্যার। আচ্ছা, ইটস ওকে। না ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। আমি একটু বলতে আসছি স্যার। জি বলেন। স্যার বলতেছি স্যার এই ক্লাসটা তো স্যার মানে
রেকর্ডেড কি পাওয়া যাবে স্যার? ডেফিনেটলি রেকর্ডেড পাওয়া যাবে আগামীকাল, মানে আজকে অনেক রেকর্ডেড কিছু স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর মানে নেটের অনেক সমস্যা ছিল তো স্যার, মাঝে মাঝে কন্টিনিউ করতে পারিনি স্যার, মাঝে কিছু ওকে, কিছু বিষয়। মানে গুগল মিটের ইয়া হচ্ছে, ওদের সিস্টেম হচ্ছে ওরা আমাকে মেইলে একটা নোটিফিকেশন পাঠাবে, এটা প্রসেস করে তারপরে সেখান থেকে ডাউনলোড করে আমাকে ইউটিউবে আপলোড করতে হবে। তো এই জন্য আমার এই টোটাল স্যার। প্রসেসটা করতে একদিন সময় লাগে আর কি। এটা ইউটিউব চ্যানেলে ওকে আপলোড করে আমি লিংক দিয়ে দিব গ্রুপে, আপনারা দেখে নিয়েন। আর আমার এই গুগল মিটটা হচ্ছে পেইড ভার্সন, যার কারণে মানে আনলিমিটেড টাইম এবং এই রেকর্ড ফিচার গুলা পাই আর কি। ওকে, ধন্যবাদ। জি। আর সুপ্তি আপু কি কিছু বলবেন? না স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত যদি কারোর কোনো কথা না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। আপনারা এটা পাবেন হচ্ছে সিবিএলএম অনের প্রথম দিকে এই জিনিসগুলো পাবেন আর কি। আর কামরুজ্জামান ভাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেছিলেন হচ্ছে যে আমরা কি বিটিভি সিবিএলএম পড়ব? জি স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমি যদি আপনাকে বলি যে বিটিভি এনএসডি এর এখনো পর্যন্ত ইংলিশ ভার্সনের কোন সিবিএলএম মানে বাজারে আসে নাই, তারা এখনো ছাড়ে নাই আর কি। আর বিটিভি বা এনএসডিএ এটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো কোথায় ভালো এক্সপ্লেইন করা আছে। তো আপনাকে সিবিএলএম পড়তে হবে এমনও কোনো কথা নাই, আপনি সিএস ধরে ওই এলিমেন্ট এবং মানে এলিমেন্টের অধীনে যে পিসি গুলো আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে, ওইগুলাতে যে টপিকস গুলা কভার করার কথা বলা হয়েছে, যে যে পারফরমেন্স গুলার কথা কভার করা হয়েছে, ওইগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়েও পড়ে দক্ষতা অর্জন করতে পারেন। সিবিএলএম ফিক্সড কোনো কিছু না, এটা আপনাদের সকলের জন্য বলে রাখি। সিবিএলএম হচ্ছে মানে যিনি পড়াবেন এবং যিনি পড়বেন তাদের দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এটা বোর্ড নির্ধারিত কোনো বই বা কোনো কিছু না, ঠিক আছে? বোর্ড বা সার্টিফিকেট সেক্টর সার্টিফিকেশন অথরিটি দেখবে হচ্ছে সিএসটা, সিবিএলএম দেখে তারা কোশ্চেনও করে না, প্রশ্নও করে না, কিছু করে না। এটা সহায়িকা, এটা মূল না, ঠিক আছে? আর এই জন্য যেহেতু নাই, এই জন্য আমরা বিটিভির ওইটাই এখন মানে আমাদের ইউজ করা ছাড়া আমাদের সামনে আর আপাতত আর কোনো অপশনও নেই। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। জি। আর ওই আপনাদের আলোচনার ভিতরে কে একজন যেন বলতেছিল যে খুব এই কথাটাকে আমি আরেকবার একটু রিপিট করব, প্রথম দিনই বলছিলাম যে সিবিএলএম হার্ড কপি করে নিলে আপনাদের জন্য ভালো হবে, বেস্ট হবে। কারণ সফট কপিতে আসলে পড়ার অ্যাটেনশনটা ওরকম ভাবে আসে না। আর আপনি ল্যাপটপ বা মোবাইল খুলে পড়তে বসবেন, এর ভিতরে টুং করে শব্দ হবে, দেখবেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে আপনার কনসেন্ট্রেশন পড়া বাদ দিয়ে ওইদিকে চলে গেছে। যে আর কারো কোনো কোশ্চেন বা কোনো কথা বা কোনো কিছু? স্যার আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? আগামীকালকে হবে কি? আগামীকাল তো কালী পূজার বন্ধ। তো আমাদের আমি যে সেশন প্ল্যান বা রুটিনটা করেছি সেখানে সরকারি ছুটিটাকে মানে বিবেচনায় নিয়ে করা হয়নি আর কি। হ্যাঁ, বা ওইখানে তো ডেটও বসানো নাই। এখন মানে আমরা আরো বন্ধের দিন আরো একটু বেশি গুরুত্ব দিই, যে বন্ধের দিন সবাই ফ্রি থাকে, ওই দিন অনলাইন ক্লাসটা আরো মজা করে করা যাবে, এটা একটা বিষয়। আর কালী পূজার বন্ধ মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেয়, স্কুল কলেজে, তাছাড়া আর কোথাও মনে হয় এটা সরকার বন্ধ হিসেবে ঘোষণা তো হয় না আর কি। তো কালকে ক্লাস আমি কন্টিনিউ করতে চাচ্ছি। এখন আপনারা যারা আছেন, আপনারা যদি মেজরিটি পার্সন বলেন যে না স্যার কালকে আমরা ক্লাস করব না, তাহলে কালকে ক্লাস অফ রাখবো। আমার দিক থেকে কন্টিনিউইং এর প্ল্যান আছে আর কি।
স্যার আমার জানা মতে হয়তো পূজা অর্চনার একটা ব্যাপার থাকে, সেই জায়গা থেকে আর কি জিজ্ঞেস করা। না, এই জন্য তো আমি বললাম যে আপনারা মেজরিটি পার্সন যদি বলেন যে বন্ধ, তাহলে বন্ধ রাখুন। স্যার আমাদের তো অনলাইনে ক্লাস, যেহেতু রাইতে ক্লাস হবে, আর এই রাতেই তো মনে করেন আমাদের পূজা মন্দিরে থাকতে হবে, এই জন্য একটু সমস্যা হতে পারে। হয়তো আমরা আগে 2-3 জনের যারা আমরা এই সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় আছি। স্যার তাহলে কালকে অফ করে আমার দেন। সমস্যা নাই। আমার কাছে মনে হয় কালকে অফ করলে সমস্যা নেই, পরের দিন প্রয়োজন নেই। এখন আমাদের যদি দীপঙ্কর স্যার, আশিস স্যার, ম্যাডাম আপনারা যদি বন্ধ রাখতে চান তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, আর যদি আপনারা ক্লাস করতে চান তাহলে আমরাও করতে পারবো। আমার বন্ধ আশা দরকার করি নাই। স্যার আশিস স্যার, দীপঙ্কর স্যার, প্রিয়াঙ্কা ম্যাম, আপনাদের একটু মতামতটা দিলে তাহলে ভালো হইতো। স্যার আমি হচ্ছে কালকে বাড়ি যেতে যাচ্ছি, আর কালকে আমি পারবো না আর কি, ক্লাসটা করতে পারবো না, যেহেতু ওই একটা পূজা তো পূজায় থাকতে হবে, ওই কারণে করতে পারবো না। এই যদি হয় সবাই যেটা বলবে আমার সেটাই মতামত, আসলে আমার স্পেসিফিক মতামত নেই, যদি সবাই ক্লাসে আগ্রহী থাকে তাহলে আমিও আশা করি থাকবো। ওকে, আমি এটা দীপঙ্কদার উপরে ছেড়ে দিতে যাচ্ছি। আপনি একটু ইয়া করে ডিসিশন জানাই দেন, জি স্যার। তাহলে ইয়া হবে আর কি। ঠিক আছে? এই আর কি। তবে কালকে যদি অফ রাখেন তাহলে আমরা শুক্রবারে ক্লাসটা করে নিতে পারি আর কি। আচ্ছা, শুক্রবার তো ক্লাস করা যায় স্যার। আমাদের তো স্যার ওইভাবে সেখানে বার বলেও কোনো নাই তো আমাদের স্যার। মূলত হচ্ছে কালকে পূজারি, তো এই জন্য হচ্ছে বিষয়টা। তা নাহলে তো আমাদের কোনো ছুটির দিন হোক, যেই হোক, ওটাতে আমাদের তো কোনো অসুবিধা নাই মনে হয়। ইটস ওকে, এই জন্য তো আমরা বিষয়টাকে প্র্যাকটিস দিচ্ছি। আচ্ছা, আমি আর একটু বলি, যদি মানে এই পড়ার টপিকস যদি আলোচনা না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিব, মানে না হলে ফাইল সাইজ এবং টাইমটাও মানে কনজিউম হবে ওইখানে আর কি। আর কারো কোনো পড়াশোনার বিষয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আপনারা একটু এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেন